নির্বাচন সামনে রেখে একদিকে রাজনীতির মাঠে উত্তাপ, অন্যদিকে ভোট উৎসবের অপেক্ষায় সাধারণ জনতা। নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোও নিচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জুলাই গণঅভ্যুত্থানের পর পাল্টে যাওয়া রাজনৈতিক বাস্তবতার মধ্যেই ছেড়েছে নির্বাচনের ট্রেন্ড। জাতীয় সংসদ ভোটের সবশেষ তথ্য নিয়ে নির্বাচনের সময়ে সঙ্গে আছে আমি আফজাল হোসেন। জানিয়ে দিচ্ছি শিরোনাম। গুলিবিদ্ধ ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক। সব দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। ভোট বানচালে ষড়যন্ত্রকারীদের রুখতে ঐক্যের ডাক। তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর। অংশ নেবেন নির্বাচনে। প্রস্তুত হচ্ছে বাড়ি, কার্যালয়। নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেবে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঢাকা ২ আসনে ধানের শীষের আমানের মূল প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার তৌফিক। নদী দূষণ ও যানজট নিরসন চান ভোটার। আগামীর এমপিকে জনগণের বন্ধু হওয়ার তাগিদ। এবং সিলেট ১ আসনে লড়াই হবে ধানের শীষ ও দাঁড়িপাল্লা। রাজশাহী ২ আসনে জয় পেতে মরিয়া বিএনপি জামায়াত। খুলনা ২ আসনে মঞ্জুর সামনে হেলাল। গুলিবিদ্ধ ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির অবস্থা কিছুটা উন্নতি হলেও এখনও অত্যন্ত আশঙ্কাজনক। হামলাকারীদের ধরতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, হাদির উপর হামলা নির্বাচন বাধাগ্রস্ত করার অপপ্রয়াস। এবং এদিকে সব দলের সঙ্গে যমুনায় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। ভোট বানচালে ষড়যন্ত্রকারীদের রুখতে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পতিত শক্তিকে রুখতে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়েছে রাজনৈতিক দলগুলো। ওসমান হাদির উপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস বলে আমরা মনে করি। আওয়ামী লীগ যেই ষড়যন্ত্র ছক আঁকছে নির্বাচনকে ঘিরে, সেটার একটা শুরু বলা যেতে পারে। যারা বাংলাদেশে নির্বাচন চায় না তাদেরই এই কাজ। এই ঘটনাগুলো দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই তো চেষ্টা করছে। আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, এই দেশ ধ্বংস হয়ে যাবে। ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অংশ নেবেন জাতীয় নির্বাচনে। এরই মধ্যে তার বাসভবন ও অফিসের সংস্কার কাজ প্রায় শেষ। তারেক রহমানের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেবে সরকার। বাড়ির কাজ প্রস্তুত করা হচ্ছে। ২৫ তারিখের মধ্যে নাও হয় তাহলে ওনার মা যে ফিরোজায় থাকেন, ফিরোজায় থাকারও ব্যবস্থা আছে। ডক্টর জুবাইদা রহমান উনি তো অলরেডি তার শাশুড়ির সেবার জন্য বেশ কিছুদিন অবস্থান করছেন। আজকে ৮-১০ দিন হয়ে গেছে। জায়মান রহমান কি আসবেন? একান্তই ব্যক্তিগত ব্যাপার, তবে আশা প্রকাশ করছি সে আসবেন। তার নিরাপত্তার ব্যাপারে কোনো শঙ্কা নাই। তার নিরাপত্তার ব্যাপারে যত ধরনের প্রস্তুতি নেওয়ার আমরা নিব এবং তার নিরাপত্তা আমরা দিব। ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে ৩০০ আসনের মধ্যে ২৭৩টি আসনের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। অন্যদিকে জামায়াত ৩০০ আসনের প্রার্থী ঘোষণা করেছে। এনসিপিও প্রার্থী ঘোষণা করেছে ১২৫টি আসনে। গতকালকে শুক্রবার আমরা ঢাকার একটি আসন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা একটু জাতীয় যে নির্বাচন নিয়ে যে আলোচনাগুলো চলছে, বিশেষ করে ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ হওয়ার পরে আজকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন এবং বৈঠকে প্রধান উপদেষ্টা ঐক্যের ডাক দিয়েছেন। এবং রাজনৈতিক দলগুলো যেটি বলছেন, হাদির উপর হামলা শুধু বিপ্লবী হাদির উপরই হামলা নয় বা একজন সম্ভাব্য প্রার্থীর উপরই হামলা হয়নি, এটি বাংলাদেশের উপরে হামলা হয়েছে। এবং এই হামলাকে নির্বাচন বানচালে ক্ষমতাচ্যুত শক্তির ষড়যন্ত্র হিসেবে দেখছে রাজনৈতিক দলগুলো। গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব, এটি রাজনৈতিক দলগুলো বলছেন। সর্বদলীয় প্রতিবাদ সভার সিদ্ধান্ত হয়েছে। ইনকিলাব মঞ্চের ব্যানারে এই প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হবে। চাইলে অস্ত্রের লাইসেন্স নিতে পারবেন প্রার্থীরা, এটি স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে যখন ব্রিফিং করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর কমিটি নিয়ে, তারা এই মন্তব্যগুলো করেছেন। মোটামুটি আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের প্রার্থীরা একেবারে এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন, অনেক প্রার্থী তাদের নিরাপত্তা বাড়ানোর কথা বলছেন। আমরা
গতকালকে শুক্রবার ঢাকার একটি আসন নিয়ে আলোচনা করেছিলাম, আজকে ঢাকার আরেকটি আসন নিয়ে আলোচনা করব। ঢাকা বিভাগে মোট আসন সংখ্যা রয়েছে 20টি সংসদীয় আসন। 20টি সংসদীয় আসনের মধ্যে রয়েছে ঢাকা বিভাগের 13টি জেলার। ঢাকার 20টি আসনের মধ্যে যদি আমরা আজকে ঢাকা 2 আসন নিয়ে একটু আলোচনা করি, এই আসনের নির্বাচনের হালচালটি একটু জানবো। ঢাকা 2 আসনটি মূলত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কেরানীগঞ্জের উপজেলার 7টি ইউনিয়ন, সাভার উপজেলার 3টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে মোট ভোট কেন্দ্র পড়েছে 141টি। মোট ভোটার 4,14,589 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,15,205 জন, নারী ভোটার রয়েছেন 1,99,375 জন। এরপরে যদি আমরা এই আসনে যারা প্রার্থী হয়েছেন তাদের যদি আমরা পরিচিতি একটু দেখি, এই আসনে বিএনপির প্রার্থী হয়ে লড়ছেন আমানুল্লাহ আমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। তিনি সাবেক এমপি ছিলেন, সাবেক প্রতিমন্ত্রী ছিলেন। এবং জামায়াতের প্রার্থী রয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসান, বাংলাদেশ জামায়াত ইসলামী। তিনি দাঁড়িপাল্লায় প্রতীকে নির্বাচন করছেন। এবং আমানুল্লাহ আমান এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসানের মধ্যে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে। এই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছেন মাওলানা জহিরুল ইসলাম। এবং এই ঢাকা 2 আসনটি জাতীয় সংসদের 175 নম্বর আসন হিসেবেই ইসির যে তালিকাভুক্ত, সেই তালিকাভুক্ত আসন হিসেবে পড়েছে। এই আসনের খোঁজ খবর নিয়েছেন, এই আসনের যারা মূল প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সঙ্গে কথা বলেছেন, এই এলাকার যারা ভোটার রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন। কথা বলে এই এলাকার ভোটারদের কী চাওয়া পাওয়া আছে সেটি তুলে ধরার চেষ্টা করেছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। আমরা শুভর করা একটি রিপোর্ট দেখে আসি। কেরানীগঞ্জ এবং সাভারের 10টি ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা সংসদীয় আসন 2। মোঘল আমল থেকেই ঢাকার গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত এই আসনের জনপদ। একপাশে কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী কাপড়ের হাট, অন্য পাশে ধারণ করে আছে আমিনবাজারের জীবন স্রোত। রাজধানী ঢাকা শহরের কোলঘেঁষে অবস্থিত ঢাকা সংসদীয় আসন 2। কেরানীগঞ্জ, সাভার, হযরতপুর, ভাকুরতা সহ মোট 10টি ইউনিয়ন ঘিরে গঠিত এই আসনটি। এই আসনে মানুষের কি সমস্যা, কি চাওয়া পাওয়া আছে, আর আগামীর জনপ্রতিনিধি যারা হতে যাচ্ছেন তাদের এই আসন ঘিরে কি স্বপ্ন রয়েছে তা শুনবো আজকে তাদের মুখ থেকেই। ঢাকা 2 আসনের মোট ভোটার সংখ্যা 4,19,215। 16 বছরের উন্নয়নের আলোকছটার নিচে চাপা পড়েছে নদী খালের মৃত্যু যন্ত্রণা, অপরিকল্পিত নগরায়ন ও বিশুদ্ধ পানির অভাব, জরাজীর্ণ রাস্তা আর বিদ্যুতের ভেলকিবাজি। এটাই যেন এখানকার নাগরিক জীবনের অলিখিত গল্প। গ্যাস আমরা পাই না, কিন্তু গ্যাসের বিল আমরা মাসে মাসে পরিশোধ করতে হয়। এখান দিয়ে আপনি একটা কোনো চলার মতো একটা রাস্তা করে দিছে। রোড গার্ড এগুলা ঠিক করতে হবে। ক্ষমতায় যেই আসুক তাদের কাছে একটাই অনুরোধ, যাতে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কাজ করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পথঘাট ছেয়ে গেছে ব্যানার ফেস্টনে। প্রার্থীদের বিভিন্ন এলাকায় সভা সমাবেশ আর পথসভা নির্বাচন ঘনিয়ে আসার বার্তা দিচ্ছে। উন্নয়নের জন্য, শান্তির জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ধানের শীষের বিকল্প নাই। গণতন্ত্র ফিরে আসতে হলে যেমন খালেদা জিয়ার বিকল্প নাই, ধানের শীষের বিকল্প নাই তেমন। পরিবেশ অধিদপ্তর কর্তৃক যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুসরণ করে কেরানীগঞ্জকে পুনর্গঠন করা হবে, যাতে করে এই দেশের জনস্বাস্থ্য হুমকির মুখে না পড়ে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রকালে এই আসনের মানুষ স্বপ্ন দেখছে একদিন হয়তো এই বিস্রোত আবার প্রাণ স্রোত হয়ে বইবে। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা 2 আসনের আরো খবর জানবো। এই মুহূর্তে বসিলায় আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ, সরাসরি যাচ্ছি তার কাছে। মানে আমেজ সেটি কিন্তু আসলেই বইতে শুরু করেছে, কেননা আমরা একটি প্রতিবেদন দেখছিলাম ঢাকা আসলে 2 আসনটি কতগুলো ইউনিয়ন ঘিরে গঠিত। সেই মানুষগুলো কিন্তু বলছে তাদের কিছু প্রত্যাশা আছে, তাদের কিছু সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো যেন তারা তুলে ধরেন এই জনপ্রতিনিধি যারা আগামীতে হতে যাচ্ছে রাজনৈতিক দলের পক্ষ থেকে। সেই বিষয়টি কিন্তু আসলে তারা বলছেন, এবং তারা বলছেন এটা যে এই বিগত 16 বছর ধরে যারা হচ্ছে যে ক্ষমতায় ছিলেন, জায়গাগুলো আসলে তারা সমাধান করেননি, সেই সমাধানগুলো যেন আসে, নাগরিক সুবিধাগুলো যারা পান সেই বিষয়টি যেন নিশ্চিত করা হয়। আগামী নির্বাচন যেই রাজনৈতিক দলই আসুক না কেন, তারা চায় তাদের যে চাওয়াগুলো, তাদের যে সমস্যাগুলো, সে সমস্যা সমাধান করবে এবং এই পুরো ঘটনাগুলো আসলে তাদের পাশেই থাকবে বলে আসলে এই নির্বাচনের এই 2 আসনে যে মানুষ আছে তারা বলছেন। এদিকে কিন্তু প্রার্থীরাও কিন্তু এই তফসিল ঘোষণার পর থেকে আমরা দেখতেছি যে নানান মত বিনিময় সভায় কিন্তু
মেতে উঠেছে, বিভিন্ন জায়গায় কিন্তু অনুষ্ঠান করছে, সভা করছে, মতবিনিময় সভা করছে। আমরা যদি আজকে বলি যে আজকে বিকেলে বা সন্ধ্যার পরে কিন্তু আমরা দেখেছি বিএনপির মনোনীত প্রার্থী যিনি রয়েছেন আমানুল্লাহ আমান, তিনি কিন্তু ভাকুরতা ইউনিয়নে গিয়েছিলেন। সেখানে তার স্থানীয় বা তার আসনের নেতাকর্মী যারা আছেন তাদের সাথে কথা বলেছেন, সাধারণ মানুষের সাথে কথা বলছেন। তারা বলছেন যে তার যে ইস্তেহারগুলো, তার যে প্রতিশ্রুতিগুলো, তারা কিন্তু জানান দিচ্ছেন যে আগামী নির্বাচনে আসলে যে সমস্যাগুলো আছে ঢাকা 2 আসনের, সেই সমস্যাগুলো সমাধান করে নতুনভাবে যে পুরনো ঐতিহ্য, একটি বিষয় উল্লেখ করে রাখতে চাই, ঢাকা 2 আসনের মূল সমস্যা কিন্তু দেখা যাচ্ছে গ্যাস থাকলেও সে মানুষের যে গ্যাসের হচ্ছে যে সরবরাহ কিন্তু এখানে নেই। পাশাপাশি দেখা যাচ্ছে যে এই আসনের আরও একটি সমস্যা নদী দখলের যে বা খাল দখল করে আবাসন প্রকল্প গড়ে ওঠা, এটিকে কিন্তু আসলে মূল ফোকাস করছে বা মূল প্রাধান্য দিচ্ছে প্রার্থী যারা আছেন তারা। আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাতে যিনি আছেন তার সাথেও হচ্ছে আমরা কথা বলেছি, তারাও কিন্তু প্রতিদিন না প্রতিদিন কোনো আসনের সঙ্গে এই 2 আসনের কোনো এলাকায় আসলে নির্বাচনী প্রচারণায় যুক্ত হয়েছেন। তবে নির্বাচনী প্রচারণার একটি বিষয় আপনাকে বলে দেওয়া যায় যে 26 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত হওয়ার কথা রয়েছে ফেব্রুয়ারি মাসে। তো সবকিছু মিলিয়ে যদি এই আসনের কথা বলতে চাই, এই ছিল আমার কাছে সবশেষ। রায়দুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রায়দুল ইসলাম শুভ জানাচ্ছিলেন আমাদেরকে ঢাকা 2 আসনের নির্বাচনের সবশেষ খবর। এলাকার যারা ভোটার রয়েছেন তারা মূলত দুটি জিনিসকে প্রাধান্য দিচ্ছেন, একটি হচ্ছে যানজট আর একটি হচ্ছে নদী দূষণ। দেখছেন নির্বাচনের সময় সিলেটের যে 6টি নির্বাচনী আসন রয়েছে, সেই নির্বাচনী আসনেও কিন্তু প্রার্থীরা জনগণের কাছে যাচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তারা প্রতিশ্রুতি দিচ্ছেন কে কি আসলে নির্বাচনে জিতলে করতে চান। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে সিলেটের মোট 6টি আসন রয়েছে। আমরা আজকে 6টি আসনের মধ্যে একটি আসন বেছে নিয়েছি, সেই একটি আসন নিয়ে আলোচনা করব, সিলেট 1। এবং সিলেট 1 আসনটি মূলত যেটি আমরা দেখতে পাচ্ছি যে এটি জাতীয় সংসদের 229 নম্বর আসন, যা মূলত সিলেট শহর নিয়েই গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা হচ্ছে 6,74,171 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 3,49,519 জন, নারী ভোটার রয়েছে 3,24,639 জন। এবং এই আসনে মোট ভোট কেন্দ্র যেটি দাঁড়িয়েছে 215টিতে। এবং এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো রয়েছে, সেগুলোর দিকে বাড়তি নজর দিচ্ছে নির্বাচন কমিশন। এরপর আমরা দেখতে চাই যে আসনে এখন পর্যন্ত যারা প্রার্থী হয়েছেন, এই আসনে বিএনপির প্রার্থী রয়েছেন, ধানের শীষ প্রতীক নিয়ে তিনি লড়বেন খন্দকার আব্দুল মুক্তাদির, তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। এরপরে রয়েছেন জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী এবং তিনি মহানগর জামায়াতের আমির। এবং এহতেশাম হক এনসিপির প্রার্থী, শাপলা কলি নিয়ে তিনি লড়বেন এবং তিনি এনসিপির কেন্দ্রীয় নেতা, এনসিপির যুগ্ম আহ্বায়ক হিসেবে তিনি লড়ছেন। এর বাইরে আমরা যেটি দেখি যে সিলেটের মোটামুটি একটা আসন নিয়ে আলোচনা করলাম, কিন্তু সবগুলো আসনেই কিন্তু প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণাগুলো চালাচ্ছেন। আর যেটি বলে রাখছি যে এখন প্রার্থীরা তাদের ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন এবং যে দল করছেন সেই দলের যে এজেন্ডা, সেই এজেন্ডাগুলো নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন। সিলেট 1 আসনের আরও খবর জানবো, সেখানে আছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির। আমরা ইকরামুল কবিরের কাছ থেকে জানতে চাই সেখানকার সর্বশেষ পরিস্থিতি বা এই আসনের ভোটের সমীকরণটা কি। সিলেট 1 আসন সিটি কর্পোরেশনের 42টি ওয়ার্ডের মধ্যে 36টি ওয়ার্ড এবং সদর উপজেলা নিয়ে সিলেট 1 আসনটি অবস্থিত। এবং এই 1 আসন সারা দেশের যে 300টি আসন আছে, সেই 300টি আসনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয় থাকে, এই কারণে যে একটি শক্তিশালী মিথ এই আসনকে নিয়ে আছে। বাংলাদেশ স্বাধীনতার এই 54 বছরে এই আসন থেকে যে দলের প্রার্থী জয়ী হয়েছেন বা সংসদ সদস্য হয়েছেন, সেই দলই সরকার গঠন করেছে। এই পর্যন্ত এই 54 বছরের এর কোনো ব্যত্যয় ঘটেনি। সে কারণেই এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আসনে 6,74,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন 12ই ফেব্রুয়ারি এবং সেই অপেক্ষায় আছেন। এই ইতিমধ্যে আমরা দেখেছি বিএনপি, জামাত এবং এনসিপি প্রার্থীরা ঘোষণা করেছেন এবং বিএনপির প্রার্থী, জামাতের প্রার্থী এবং এনসিপি প্রার্থী ইতিমধ্যে বেশ প্রচারণা চালিয়েছে। বিশাল বিশাল বিলবোর্ড, বিশাল বিশাল ফেস্টুন বিভিন্ন শহর জুড়ে বা শহরের আশেপাশে এলাকায় টানানো হয়েছিল। কিন্তু যদি সরকারের নির্দেশ
ইশতেহার ঘোষণার পরপরই জেলা প্রশাসন অর্থাৎ সিলেটের যে জেলার রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার আলম তিনি ঘোষণা দিয়েছেন যে সবগুলো বিলবোর্ড কিংবা ফেস্টুন এগুলো সরিয়ে ফেলার জন্য ইতিমধ্যে এগুলো সরানো শুরু হয়ে গেছে। ইতিমধ্যে এই সিলেট 1 আসনের জন্য চারজন সহকারী রিটার্নিং কর্মকর্তাও নিয়োগ করা হয়েছে। সবকিছু মিলে একটি উৎসব মুখর পরিবেশে আগামী 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচনের জন্য সারা দেশবাসীর মধ্যে সিলেটবাসী অপেক্ষা করছেন। সিলেটের ভোটার সেই দিনটির অপেক্ষায় আছে এবং তারা একটি শান্তিপূর্ণ ভোটে তারা অংশগ্রহণ করে। মোটামুটি এই ছিল সিলেট 1 আসনের যে ভোটাররা অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোট প্রদানের জন্য তার সবশেষ খবর। ইকরামুল কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তিনি জানাচ্ছিলেন সিলেট 1 আসনের নির্বাচনের খবর। এই আসনটি নিয়ে আসলে মিথ রয়েছে রাজনীতিতে। এই আসনে যারাই জিতেন বা এই আসন থেকে যিনি সংসদ সদস্য হন, সেটি যেই দলের সংসদ সদস্য হন সেই দলই রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, এমনটি তিনি বলছিলেন। রাজশাহী জেলার 6টি আসনেও চলছে নির্বাচনের হাওয়া এবং এই আসনগুলোতে 6টি আসনের প্রার্থীগুলো তাদের মতো করে, যেহেতু এখনও আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু হয়নি, তারপরেও তারা ভোটারদের কাছে যাচ্ছেন, বিভিন্ন সভা সমাবেশ সেমিনারে অংশগ্রহণ করছেন এবং অংশগ্রহণ করে ভোটারদের নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। এই আসনের যে আমি আগেই বললাম যে এই আসনে মোট 6টি সংসদীয় আসন রয়েছে, এর মধ্যে আজকে আমরা রাজশাহী 1 যেটি রাজশাহী 2 আসন নিয়ে আলোচনা করব। রাজশাহী 2 আসনটি মূলত সিটি কর্পোরেশন এলাকা নিয়েই এই আসনটি গঠিত এবং এই আসনের মোট আয়তন হচ্ছে 104.06 বর্গ কিলোমিটার। এই আসনের মোট ভোটার 3,69,564 জন, পুরুষ ভোটার রয়েছে 1,74,251 জন এবং নারী ভোটার রয়েছে 1,91,305 জন। এর মধ্যে ভোট কেন্দ্র রয়েছে 157টি। এই আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের এখন পর্যন্ত যেটি আমরা দেখতে পাচ্ছি যে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি থেকে মিজানুর রহমান মিনু, তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং এর আগেও তিনি সংসদ সদস্য ছিলেন এবং এরপরে যিনি তার সঙ্গে অর্থাৎ ধানের সিংহের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতের প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এই আসনটি 1991 থেকে 2008 পর্যন্ত বিএনপির আসন হিসেবেই পরিচিত ছিল এবং 2008-এর পরে যে বিতর্কিত 3টি নির্বাচন হয়েছে সেই 3টি নির্বাচনে আওয়ামী লীগের জোট সঙ্গী জাসদের ওয়ার্কার্স পার্টির বাদশাহ তিনি নির্বাচিত হয়েছিলেন এবং 2024 সালের বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছিল। এবার এই আসনটি আসলে বিএনপি উদ্ধারের জন্য মরিয়া হয়ে আছে। এই আসনের আরও খবর জানবো, আমাদের সহকর্মী এই আসনের খবরটি বিস্তারিতভাবে জানাবেন সাইফুর রহমান রকি আছেন। আমরা রকির কাছ থেকে রাজশাহী 2 আসনের নির্বাচনের হালচালটি একটু জেনে আসি। রকি, এই আসনের নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত কেমন? এই আসলে নির্বাচনী পরিবেশের কথা বলতে গেলে আপনাকে একটু পেছন থেকে একটু বলতে হয় যে এই রাজশাহী জেলার যে 6টি আসন রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন হচ্ছে রাজশাহী 2 এই সদর আসনটি, কারণ এটি আসলে সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত এবং এই আসনটি ঘিরেই রাজনৈতিক যত সভা সমাবেশ, রাজনৈতিক যত তৎপরতা এই আসনটিকে ঘিরেই কিন্তু হয়। আপনারা জানেন যে এই আসনটিতে এরই মধ্যে মিজানুর রহমান মিনু বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, তাকে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপি থেকে এবং এখান থেকে আসলে জামায়াতের যে ইসলামের যে প্রার্থী হয়েছে ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, তারা তাদের যে দলীয় তৎপরতা সেটি কিন্তু চালাচ্ছেন। পাশাপাশি এখন কিন্তু অনেকে দাঁড়ে দাঁড়ে তারা যাচ্ছেন, বিশেষ করে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করে বিভিন্ন পাড়া মহল্লায় কিন্তু তারা টিম করে দিয়েছেন। তারা কিন্তু বাসা বাড়িতে কিন্তু যাচ্ছেন এবং তারা কিন্তু নির্বাচনের যে প্রচারণা সেটি কিন্তু চালাচ্ছে পুরো এলাকা জুড়েই। এই 2 আসনের আমরা কিন্তু ব্যানার পোস্টারে ছেয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যে দলগুলো রয়েছে এনসিপি সহ তারাও কিন্তু শীঘ্রই তাদের যে প্রার্থী তালিকা সেটি চূড়ান্ত করে তার মনোনয়ন দেওয়ার পরে তারাও তাদের দলীয় কর্মকাণ্ড কিন্তু এখানে চালাবেন। সব মিলে বলা চলে যে নির্বাচনের যে আমেজ সেটি কিন্তু এই 2 আসনে কিন্তু ছড়িয়ে পড়েছে এবং যত দিন যাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপনারা জানেন 12ই ফেব্রুয়ারি, যত দিন যাবে এই নির্বাচনে আমেজ ততটাই বাড়তে থাকবে। তো এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত রাজশাহী 2 আসন থেকে সর্বশেষ। রাজশাহী 2 আসনের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। খুলনার 6টি সংসদীয় আসনের একটি আসন নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই। খুলনা বিভাগের যে আসনগুলো রয়েছে এর মধ্যে খুলনা জেলায় 6টি আসন, 6টি আসনের মধ্যে খুলনা 2-এর এটি আসলে
অবস্থিত হচ্ছে যে জাতীয় সংসদের 100 নম্বর এটি আসন এবং এটি সদর আসন হিসেবে পরিচিত। মোট ভোটার 3,31,995 জন, পুরুষ ভোটার 1,36,922 জন আর নারী ভোটার রয়েছেন 1,67,863 জন। মোট ভোট কেন্দ্র এই আসনের 157টি। এই আসনের এখন পর্যন্ত যারা লড়ছেন, বিএনপির প্রার্থী হিসেবে নজরুল ইসলাম মঞ্জু, তিনি মহানগর বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি। এর পরে জামায়াতের প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী, তিনি মহানগর জামায়াতের সেক্রেটারি। এরপরে রয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, তিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর যেটি আমরা এই আসনটি নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করতে চাই, সেখানে আছেন সহকর্মী আব্দুল আল মামুন রুবেল। এই আসনের আসলে ভোটের হালচাল কি? আমরা দেখলাম যে বিএনপি এবং জামাত এনসিপির 3 দলের প্রার্থী কিন্তু হেভিওয়েট। জি আব্দুল ভাই, আপনি আসলে ঠিকই বলছিলেন যে খুলনা মহানগরের সব থেকে গুরুত্বপূর্ণ বা খুলনা জেলা, খুলনা বিভাগের সব থেকে গুরুত্বপূর্ণ আসন ধরা হয় খুলনা 2 আসন। এটিকে কারণ হচ্ছে কি, এই জায়গা থেকেই মূলত এই অঞ্চলের রাজনৈতিক নেতৃত্ব বা রাজনৈতিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো হয়ে থাকে এবং এই আসনের সমীকরণটা হচ্ছে, এই আসনটি বরাবরই আসলে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এর আগে সবশেষ 3বার নির্বাচনে আওয়ামী লীগ জিতলেও তার আগে কিন্তু বরাবরই এই আসনে আমরা দেখেছি বিএনপির যিনি প্রার্থী থাকেন তিনি আসলে জয়লাভ করে আসেন এবং 2009 সালের নির্বাচনেও কিন্তু যেবার আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছিল সেখানেও কিন্তু আমরা দেখেছি এই খুলনা 2 আসন থেকে বিএনপি প্রার্থী নির্বাচিত হয়েছিলেন। তো এখানে আমরা দেখছি যে এবছরও খুলনা বিএনপিতে নজরুল ইসলাম মঞ্জু, তিনি আসলে এখানে মনোনয়ন পেয়েছেন, যিনি দীর্ঘদিনের জনপ্রিয় ব্যক্তিত্ব। অন্যদিকে জামাত ইসলাম থেকেও কিন্তু এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলা হচ্ছে এবং 2 প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিন্তু আমরা প্রচারণা দেখেছি। জামাত ইসলামের অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, যিনি কিন্তু খুলনা মহানগর জামায়াতের সেক্রেটারি, তিনি কিন্তু আগে একজন কাউন্সিলর হিসেবে ছিলেন। এছাড়া অন্যান্য এনসিপিরও প্রার্থী রয়েছেন এখানে, তবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড বা অন্য দলের রাজনৈতিক কর্মকাণ্ড খুব একটা দেখা যায় না। তো আমার কাছে এই ছিল খুলনা 2 আসন নিয়ে ভোটের সমীকরণে সবশেষ। রুবেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রুবেল জানাচ্ছিলেন খুলনার একটি আসনের নির্বাচনের চালচিত্র। লক্ষ্মীপুরে জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় শুক্রবার রাতে নির্বাচন অফিসের নিচতলায় কাঁচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় অফিসের দারোয়ান বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে পালিয়ে যায় তারা। পরে নির্বাচন অফিসের কর্মচারীরা ফায়ার সার্ভিস থেকে খবর দিয়ে নিজেরাই পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলে। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ জানিয়েছেন, আগুনে অফিসের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। এই ছিল নির্বাচনের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন জাফর সাদিক।